স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদে। সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমাদের আজকের আলোচনার বিষয় বেসামরিক বিমান পরিবহন খাতে বিনিয়োগ। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। গত জুনে নিরাপত্তাজনিত আন্তর্জাতিক কালো তালিকা থেকে বেরিয়ে আসে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন সংস্থা ক্যাব, আর এটি নতুন সম্ভাবনা তৈরি করেছে দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য। দুটি উড়োজাহাজ নিয়ে আভ্যন্তরীণ রুটে কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে নতুন অনুমোদন পাওয়া নোভো এয়ার। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ট্রেডিং সবকিছু নিয়ে আমরা মোটামুটি প্রস্তুতির শেষ পর্যায়ে। টুকিটাকি কিছু জিনিস অবশিষ্ট আছে, সেগুলোর মধ্যে হয়ে যাবে। আমরা আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আমাদের ফ্লাইট শুরু করতে পারবো। বিনিয়োগ বাড়াতে প্রস্তুতি নিচ্ছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। উড়োজাহাজের সংখ্যা বাড়িয়ে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে রিজেন্ট এয়ারওয়েজ, আর নতুন আন্তর্জাতিক রুটের সংখ্যা বাড়াচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ। 2013-তে আমরা দুটো 737 দিয়ে 3 থেকে 4টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে ফ্লাইট শুরু করব, এবং আমাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে অন এস্টাবলিশড হাই ইল্ড মার্কেটস উইদিন 5 আওয়ার রেঞ্জ অফ ঢাকা। এখন কিন্তু আমরা অনেক বোল্ডলি কথা বলতে পারছি। সিঙ্গাপুর, ব্যাংকক এবং মিয়ানমারের জন্য আমরা আরো দুটোই MD-3 এয়ারক্রাফট অ্যাকোয়ার করতে যাচ্ছি। সরকারের প্রস্তুতিও পিছিয়ে নেই। প্রায় $50 কোটি খরচে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিক করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। ঢাকায় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে আরও উন্নত, আধুনিক এবং কার্যক্রম করার জন্য এখানে নতুন রাডার সিস্টেম, আরও একটা নতুন টার্মিনাল, থার্ড টার্মিনাল, একটা সেকেন্ড রানওয়ে, এবং এখানে একটা কার্গো ভিলেজ, যাতে আমাদের শাকসবজি রপ্তানি করা ইজি হয়, এই ধরনের একটা পরিকল্পনা আমরা নিয়েছি। এই প্রকল্পে অর্থায়ন নিয়ে কাতার ও চীন সরকারের সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান তিনি। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি। জনাব ইমরান আসিফ, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আমরা প্রতিবেদন দেখছিলাম যে আন্তর্জাতিক যে কালো তালিকা, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং এর ফলে নতুন বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। এক্ষেত্রে রিজেন্ট এয়ারওয়েজ কি চিন্তা করছে? একটু শুরু থেকে বলি, আমরা নভেম্বর 2010 থেকে শুরু করার পরে আমাদের প্রায় 2 বছর পেরিয়ে গেছে এখন পর্যন্ত যে আমরা অপারেশনে আছি। এর প্রথমে 1 বছর হচ্ছে ইন্টারন্যাশনাল যাওয়ার আগের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে ডোমেস্টিকে 1 বছর করা, ওটা আমরা করলাম। এর পরের 1 বছর আমাদেরকে ওয়েট করতে হয়েছে এই SSC রেস্ট্রিকশনের জন্য। তো যেটা বললাম যে এয়ারলাইন ব্যবসাটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, সেখানে রিটার্নটা একটা বড় মার্কেট থেকে আসতে হয়। তো সেই বড় মার্কেটটা কিন্তু বাংলাদেশের 85% মার্কেটটা ইজ ইন্টারন্যাশনাল মার্কেটে, আর 20% হচ্ছে রাফলি, আন্ডার 20% হচ্ছে ডোমেস্টিক মার্কেটে। তো ডোমেস্টিকের থেকে কিন্তু ওই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে রিটার্নটা পাওয়াটা সম্ভব না। তো যার কারণে ইন্টারন্যাশনাল যেতে পারাটা, এই যে SSC রেস্ট্রিকশন উইথড্র হওয়া এবং আমাদের ইন্টারন্যাশনাল এক্সপানশন যেতে পারাটা একটা বিরাট রিলিফ আমাদের জন্য, এবং এটা যে কোনো এয়ারলাইনের জন্য অ্যাপ্লিকেবল। আমরা আশা করছি যে আমরা ফেব্রুয়ারি নাগাদ কলকাতায় থেকে শুরু করব আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট, এবং এরপরে আমরা হোপফুলি এপ্রিল-মে সময় নাগাদের মধ্যে আমরা কুয়ালালামপুর, হংকং এবং মিডল ইস্টের কিছু পয়েন্টে আমরা নতুন এয়ারক্রাফট দিয়ে উই আর এক্সপেক্টিং দ্য এয়ারক্রাফট যে এপ্রিল নাগাদ চলে আসবে, বোয়িং 737-700 এয়ারক্রাফট। আমরা লিজ নিচ্ছি, এটা লং টার্ম লিজে ফ্রম ইন্টারন্যাশনাল লিজ ফিনান্স কর্পোরেশন, দে আর দি ওয়ার্ল্ডস লার্জেস্ট লিজিং কোম্পানি। এবং আমরা আশা করছি যে আমরা এই এয়ারক্রাফট এপ্রিলে পেলে পরে আমরা এপ্রিলের শেষ নাগাদ কুয়ালালামপুর, হংকং এবং মিডল ইস্টের কিছু পয়েন্ট দিয়ে আমরা ইন্টারন্যাশনাল এক্সপানশনটা শুরু করব। জনাব আসিফ, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখেছি যে 1996 সালে বাংলাদেশ যখন প্রথম বেসরকারি খাতে বিমান চলাচলের অনুমতি দেওয়া হলো, লাইসেন্স দেওয়া হলো, এরপরে প্রায় অনেকগুলো কোম্পানি, প্রায় 8টার মতো দেওয়া হয়েছে, যার অধিকাংশই বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে 2টো কোম্পানি চলছে এবং আরেকটি নতুন নোভো এয়ার, তারা যোগ হয়েছে। আসলে বাংলাদেশে কি ডোমেস্টিক খাতে বিমান পরিচালনা লাভজনক? আমি আগে যেটা বললাম যে এই যে সময় 96-এ যখন প্রথম প্রাইভেট এয়ারলাইন আসলো, এরপরে কিন্তু একটা লম্বা সময় এদেরকে, এই প্রাইভেট এয়ারলাইনগুলোকে ডোমেস্টিকের বাইরে যেতে দেওয়া হয় নাই। দে ওয়ার লিমিটেড টু ডোমেস্টিক অপারেশনস অনলি। এবং যেই পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদেরকে করতে হয় একটা এয়ারলাইন শুরু করতে গিয়ে, সেই ইনভেস্টমেন্ট কিন্তু ডোমেস্টিকে থেকে সম্ভব না রিকভার করা। ওই যে বিমানগুলো আসলে বন্ধ হয়েছে, তারা শুধুমাত্র ডোমেস্টিকের মধ্যে লিমিটেড ছিল, এটা একটা কারণ, বা তারা লম্বা সময় ছিল। জিএমডি ফর এক্সাম্পল, আমি নাম ধরে বলছি, তারা লম্বা সময় ডোমেস্টিকে ছিল, তারপর তারা ইন্টারন্যাশনাল গেছে। বাট ওই যে সময়টা তারা ডোমেস্টিকে ছিল, ওই সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট সময় গেছে সবার জন্য, যে কোনো জন্য। এবং আমারও যদি আজকে যদি রিজেন্ট বলা হতো যে আপনারা 10 বছর ধরে ডোমেস্টিক করেন, আমরা হয়তো এই বিজনেসে আসতামই না এট দ্য ফার্স্ট প্লেস। বাট
যেটা বললাম যে আমরা প্রায় $20 মিলিয়ন দিয়ে শুরু করেছি এয়ারলাইনটা, এবং অ্যাজ উই এক্সপ্যান্ড এই ইনভেস্টমেন্টের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। তো সেই ইনভেস্টমেন্ট রিকভার করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে অপারেট করার কোনো অপশন নাই, মানে কোনো there is no alternative not to operate international. আচ্ছা 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 আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম বিমান চলাচল বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বলছেন যে সরকার এই ক্ষেত্রে তাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছে এবং করবে। এক্ষেত্রে আপনারা যেহেতু একজন মার্কেট প্লেয়ার, আপনারা বড় একটা স্টেক হোল্ডার, আপনাদের আসলে দাবিটা কি, মানে কোন দিকে অগ্রাধিকার দেওয়া উচিত, কোন দিকে সরকারের বেশি মনোযোগ দেওয়া উচিত ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ? প্রথম যেটা আমি বলবো আমাদের এয়ারলাইনের পক্ষ থেকে যে শুধু টার্মিনালে প্যাসেঞ্জার হ্যান্ডলিং এর ক্যাপাবিলিটি বাড়ালে কিন্তু ইজ অনলি আ পার্শিয়াল সলিউশন টু দ্য প্রবলেম। আর একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটাকে এফিশিয়েন্ট করা। কারণ আমি যদি টার্মিনালটাকে অনেক বড় করে ফেলি, অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতে পারবে, কিন্তু সেই প্যাসেঞ্জার যেসব বিমানে যাতায়াত করবেন ওই এয়ারক্রাফট হ্যান্ডলিং এর জন্য কিন্তু খুব এফিশিয়েন্ট এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এসেনশিয়াল। সুতরাং টার্মিনালের ক্যাপাসিটি যখন বাড়বে, একই সময়ে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল টেকনিক্যাল যেই ইনভেস্টমেন্ট দরকার এবং ইমপ্রুভমেন্ট দরকার, সেটাও সরকারকে একই প্রায়োরিটিতে করতে হবে একই সময়ে। যদি টার্মিনাল ক্যাপাবিলিটি বেড়ে যায়, এটিসি যদি এখন যে অবস্থা আছে সেই অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু বটলনেক হয়ে যাবে। তো আমরা ওই বটলনেক থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু টার্মিনালের পাশাপাশি এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টটাকেও খুব এখান থেকে আরেকটা জিনিস করা হচ্ছে, যেন আমরা শুধু ঢাকার কথাই বলি, শাহজালাল আন্তর্জাতিক মতো, এর পাশাপাশি আমরা চট্টগ্রাম বিমানবন্দরকেও যদি আরও বেশি সুযোগ সুবিধা করতে পারি, এক ধরনের ব্যাকআপ প্ল্যানে রাখতে পারি। কারণ চট্টগ্রামে বিমানবন্দরের স্ট্র্যাটেজিগুলো খুবই ইম্পর্টেন্ট, পাশে সিপোর্ট আছে, এয়ারপোর্ট আছে, সেই ক্ষেত্রে আসলে ইনভেস্টমেন্ট কি ওইদিকেও আমরা সরকারের নজর দেওয়া উচিত কিনা? অবশ্যই। যে কোনো দেশে প্রাইমারি এয়ারপোর্টের সাথে একটা অল্টারনেটিভ ইকুয়ালি কেপেবল এয়ারক্রাফট থাকাটা খুবই জরুরি। তো সেখানে চিটাগং কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো লোকেশনে আছে, যেটা আপনি বললেন যে এয়ারপোর্ট ইজ রাইট নেক্সট টু দ্য সিপোর্ট এবং মাঝখানে একটা রেল ট্র্যাক আছে। সুতরাং ইন্টিগ্রেশন করাটা কিন্তু ইজ হাইলি পসিবল ফর ট্রেড পসিবিলিটিস। তাহলে আমরা আরেকটা দেখি যে আমরা আমাদের যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি চলছে সেখানে আমরা শুধু কথা বলছি বা ব্যস্ত থেকে দেখি যে আমরা প্যাসেঞ্জার ট্রাভেলটা নিয়েই থাকি। এর পাশাপাশি যদি আমরা কার্গোর কথা চিন্তা করি, কার্গোতে ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে বা আছে কি সম্ভাবনা কতটুকু, এছাড়াও হেলিকপ্টার সার্ভিসটা আমরা সম্প্রতি দেখেছি, তো এগুলোতে কতখানি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মার্কেটে? আমি প্রথমে কার্গোর ব্যাপারটা বলি। গত 2 বছরে কিন্তু ঢাকা থেকে, মানে বাংলাদেশ থেকে ইনবাউন্ড এবং আউটবাউন্ড কার্গো ভলিউম ক্যারেজটা অনেক বেড়েছে। এটার এভিডেন্স হচ্ছে ক্যাথে প্যাসিফিক বা কাতার এয়ারওয়েজের মতো এয়ারলাইন বা চায়না সাদানের মতো এয়ারলাইন তার ডেডিকেটেড লার্জ ফ্রেটার এয়ারক্রাফট অপারেট করছে এখন ঢাকায় উইথ হিউজ ক্যাপাসিটিস। তো ডিমান্ড ইজ দেয়ার, এটা কোনো সন্দেহ নাই। এখন ইস্যুটা হচ্ছে যে এই কার্গো মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা, যেটা আমি শুরুতে বললাম যে স্ট্রং করতে হবে। আমাদের ঢাকা এয়ারপোর্টে এখন কার্গো ভিলেজ, যেটা ওটার সামনে যে জায়গাটা আসলে কার্গো এয়ারক্রাফটের জন্য করা হয়েছিল, সেটা এখন বেসিক্যালি একটা গ্রেভিয়ার্ডে, আমরা গ্রেভিয়ার্ড বলি বিকজ সব আউট অফ সার্ভিস এয়ারক্রাফটগুলো ওখানে পার্ক করা, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তো সিভিল এভিয়েশনের উচিত ওই স্পেসটা রিকভার করে ওই স্পেসটাকেই অপটিমাইজ করে কার্গো হ্যান্ডলিং এর জন্য করে দেয়, তাহলে পরে অনেক সময় এবং অনেক এফিসিয়েন্সি ইমপ্রুভ করবে। রাইট। সেটা ছাড়া আর যেটা হয় যে আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখি, আমরা প্রায় বলি যে আমাদের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি অবশ্যই খুব নতুন, এক বেশি দিনের ইতিহাস নয়। এর একটা বড় সমস্যা বলা হয়ে থাকে যে ম্যান পাওয়ার সমস্যা, দক্ষ জনবল থাকে নাই আসলে। তো এক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করতে একটা সমন্বিত প্রচেষ্টা নেওয়া উচিত, প্রয়াস থাকা উচিত, সেটা কি আছে এখন? এই মুহূর্তে অনেস্টলি স্পিকিং নাই, বাট সেটা করার কিন্তু একটা পসিবিলিটি আছে। কারণ যেটা বললাম যে যেহেতু স্কিলড সার্ভিসেসের প্রশ্নটা এখানে খুব ইম্পর্টেন্ট, সেখানে আমরা যদি সবগুলো এয়ারলাইন মিলে কম্বাইন করি আমাদের এফর্টস এবং আমাদের রিসোর্সেস, তাহলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি বেনিফিট পাবো, সবাই বেনিফিট পাবে। তো এখানে এই এফর্টটা, এই যে কম্বাইন, আমরা আমাদের রিসোর্সগুলোকে কম্বাইন করব, আমরা নলেজ শেয়ারিং করব, আমরা স্কিল শেয়ারিং করব, এটা করলে কিন্তু আলটিমেটলি সবাই বেনিফিটেড হবে। এই অ্যাপ্রোচটা নেওয়ার জন্য একটা খুব ক্যাটালিটিক রোল প্লে করতে পারে সিভিল এভিয়েশন অথরিটি নিজে, যে তারা বলবে যে ঠিক আছে, তোমরা 4-5টা এয়ারলাইন এখানে অপারেশনে আছে, তোমরা সবাই একসাথে তোমাদের রিসোর্স এবং তোমাদের নলেজ স্কিলস গুলোকে কম্বাইন করো, সো দ্যাট ইচ ওয়ান অফ ইউ ক্যান শেয়ার ইচ আদার্স এক্সপিরিয়েন্সেস এন্ড স্কিলস এন্ড বেনিফিট। এটা আমাদের মতো ছোট দেশে এরকম একটা লিমিটেড ইন্ডাস্ট্রিতে এটার থেকে ভালো শুরু হতে পারে, কিন্তু এটা আসলে অভাব। এছাড়া কি আপনার কি মনে হয় যে পর্যাপ্ত ট্রেনিং ব্যবস্থা কি দেশে আছে, নাকি এই যে যারা শিখবে, জনবল তৈরি হবে, তারা কি
অন দ্য জব শিখবে বলে অবশ্যই আমি মনে করি যারা ফর এক্সাম্পল আমাদের এই 3-4টা এয়ারলাইনের যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স ফিল্ডের যে ডিমান্ডটা, এটা কিন্তু একটা বিরাট ডিমান্ড। আমাদের ক্রু রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা এয়ারলাইনের ক্রু রিকোয়ারমেন্ট ইজ এ ভেরি বিগ ডিমান্ড। অ্যান্ড যদি আমরা আমাদের ডিমান্ডটাকে, আমাদের রিকোয়ারমেন্টটাকে কম্বাইন করতে পারি, যেটা আমি বললাম, এবং আমরা সবাই একটা অবজেক্টিভ নিয়ে কাজ করি যে আমাদের এফর্টটা হবেই হচ্ছে আমাদের যে রিসোর্স তৈরি করতে হবে সেটা একসাথে বিল্ড করা, ইনস্টেড অফ ফাইটিং এগেইনস্ট ওয়ান অ্যানাদার ইন টার্মস অফ স্কিল ম্যান পাওয়ার। ওটা না করে যদি আমরা আমাদের এফর্টটা কম্বাইন করি, আই থিঙ্ক উই উইল অল ইন্ডিভিজুয়ালি বেনিফিট ফ্রম দিস। তাহলে আপনার যেটা হয় যে সরকার যেটা ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিচ্ছিল, একই সাথে এই যেগুলো সরকার আসলে এগিয়ে আসা উচিত। অবশ্যই অবশ্যই আমি সেটাই বললাম যে সিভিল এভিয়েশন অথরিটি ক্যান প্লে আ ভেরি মেজর, ভেরি ইম্পর্টেন্ট রোল। আমরা আলোচনা শুরু করব, সময় হলো আরও শুরু করব। এখন সময় হলো একটা বিরতিতে যাবো, ফিরে এসে আমরা আপনার সাথে কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই সাথেই থাকবেন আমাদের। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম বেসরকারি বিমান পরিবহন খাতে বিনিয়োগ নিয়ে। এই নিয়ে আমাদের সাথে স্টুডিওতে কথা বলছেন রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। জনাব আসিফ, আপনাকে স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম এভিয়েশন খাতে বিনিয়োগ নিয়ে। একটা বড় দিক আছে যেটা হচ্ছে আমরা আলোচনা দেখেছি, যে সেটা হচ্ছে যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিগুলো বলে থাকে যে আপনারা ব্যাংক লোন পেতে গেলে এক ধরনের সমস্যা হয়, ব্যাংকগুলোকে অনেকভাবে বোঝাতে হয়, অথবা ব্যাংকগুলোর জন্য এই সেক্টরটা নতুন। আসলে কী ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের দেশে যেসব ইন্ডাস্ট্রিগুলো এস্টাবলিশ ইন্ডাস্ট্রি, ফর এক্সাম্পল রেডিমেড গার্মেন্টস, এটা কিন্তু একদিনে হয় নাই, এটা লম্বা সময় ধরে এবং ব্যাংকস এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যারা ফান্ডিং করছে গার্মেন্টস সেক্টর এখন, দে নো দ্য বিজনেস, ইটস নেচার, ইটস টাইপ, এটার যে সাইকেলটা, বিজনেস সাইকেলটা, এটা কিন্তু ব্যাংকরা এখন খুব ভালো বোঝে, যার কারণে ফান্ডিংটা করতে তারা অনেক কনফিডেন্ট ফিল থাকে। এয়ারলাইনের ক্ষেত্রে কিন্তু যেটা বললাম যে এখনকার সময়টা ডিফারেন্ট, আমরা আশা করছি এখন থেকে সামনের সময়টা ভালো হবে, বাট এর আগের সময়টাতে কিন্তু খুব ভালো এক্সাম্পল ফান্ডিং এর ছিল না। ব্যাংকগুলো হয়তো দেখবে যে গত কয়েক বছরের বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলো নিশ্চিত হবে। তো যে কটা এয়ারলাইন বন্ধ হয়ে গেছে এদের মধ্যে অনেকেই কিন্তু দে ডিড নট হ্যাভ আ ভেরি সলিড প্ল্যান, এবং যার কারণে দেখা যাচ্ছে যে শুরু করার 1-2 বছরের মধ্যেই কিন্তু কয়েকটা এয়ারলাইন বন্ধ হয়ে গেছে। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ব্যাংকগুলোকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারা যদি মনে করে যে এটা খুবই রিস্কি একটা বিজনেস, অথবা আমরা এখানে ফান্ডিং করবো না, দ্যাট উড বি আ রং অ্যাপ্রোচ। হোয়াট দে শুড লুক অ্যাট ইজ দ্যাট যে অর্গানাইজেশনটা বা যে কোম্পানিটা আসতে চাচ্ছে এয়ারলাইন ব্যবসাতে, বিকজ দ্য মার্কেট ইজ দেয়ার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল এয়ারলাইনগুলো ডমিনেট করতেছে আমাদের বাংলাদেশের মার্কেট, তো সেখানে মার্কেটটা ইজ অফকোর্স দেয়ার, বাট দ্য ব্যাংক শুড টেক অ্যান অ্যাপ্রোচ অ্যাজ টু হাউ টু assess the capability of the organization যারা এয়ারলাইন করতে চাচ্ছে। সেখানে প্যারেন্ট কোম্পানির যদি প্যারেন্ট কোম্পানি থেকে থাকে, প্যারেন্ট কোম্পানির এক্সপিরিয়েন্স, পোর্টফোলিও, যারা এয়ারলাইনটা শুরু করছে এদের এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স যেটা তারা ক্যারি করে নিয়ে আসছে, এসব কিছু মিলিয়ে প্লাস দ্য বিজনেস প্ল্যান মাস্ট মেক সেন্স। সেই বিজনেস প্ল্যানটা কিন্তু এমন কিছু হতে পারবে না যেটা ব্যাংক বুঝবে না, এরকম কোনো বিজনেস প্ল্যান কিন্তু কোনো এয়ারলাইনের পক্ষে প্রেজেন্ট করা সম্ভব না, রিয়েলিস্টিক্যালি উচিত না। বাট banks should take an extra effort in understanding the nature of the business and to realize the potentials. Once they will do that, এবং তার যদি এই যে কোনো ব্যবসায় রিস্ক আছে, যে কোনো ব্যবসায়, তো এয়ারলাইন ব্যবসাতেও অফকোর্স দেয়ার আর ইনহেরেন্ট রিস্কস উইচ আর অ্যাপ্লিকেবল ফর অল এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড। তো ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি ওই রিয়ালিটিসগুলো বুঝে এবং ওইভাবে প্র্যাকটিক্যালি ফিনান্সিংয়ের জন্য এগিয়ে আসে, আমি মনে করি যে এয়ারলাইন ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল ইন বাংলাদেশ উইল greatly benefit from that approach. জনাব আসিফ, আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে আমরা দেখি যে বিমান চলাচলের ক্ষেত্রে যে উড়োজাহাজের শিডিউল প্রায় মেনটেন করা হয় না বা থাকে না। এটার কারণ কি এরকম হতে পারে যে খুবই অল্প সংখ্যক এয়ারক্রাফট নিয়ে ব্যবসা শুরু করছে আমাদের এয়ারলাইন্সগুলো, অথবা যে এয়ারক্রাফটগুলো সেটার মান অতটা ভালো না, যেটা হয়তো দ্রুত সেটাকে মেনটেন্যান্স যেতে হয়, ব্যাপারটা কি এরকম? না, আমি এটার সাথে আসলে দ্বিমত পোষণ করছি। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা 2 বছরে প্রায় 12,000 ফ্লাইট অপারেট করেছি এখন পর্যন্ত, দুটো এয়ারক্রাফট দিয়ে, এবং আমাদের অন টাইম পারফরমেন্স এখন পর্যন্ত রেকর্ডেড অন টাইম পারফরমেন্স অ্যাজ পার দি schedule and flown data from Civil Aviation Authority is 97% on time. আমাদের লোড ফ্যাক্টর এই গত 2 বছরে হ্যাজ বিন জাস্ট আন্ডার 90%, 87-88% লোড ফ্যাক্টরে আমরা অপারেট করেছি ক্যাবিন ফ্যাক্টরে, এবং আমাদের অন টাইম পারফরমেন্স 97% উইথ জাস্ট 2 এয়ারক্রাফট। তো এটা আসলে প্ল্যানিং এর প্রশ্ন। আমাদের যেরকম আমাদের যে শিডিউলটা প্ল্যান করা আছে সেই শিডিউলের মধ্যে
আমাদের ডিলে ম্যানেজ করার জন্য একটা কুশন রাখা আছে। আমাদের ফ্লাইটগুলো এমনভাবে শিডিউল করা না যে একটা ফ্লাইট ডিলে হলে বাকি সমস্ত ফ্লাইট সারাদিন ধরে ডিলে হবে। সো উই হ্যাভ কেপ্ট কুশনস ইন বিটুইন ফ্লাইটস, এমনভাবে কুশনিংটা রাখা যাতে করে যদি ইনহেরেন্ট কোনো কারণে ডিলে হয়, ওয়েদার, টেকনিক্যাল ইস্যুজ, আমরা যাতে সেই ডিলেটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে পারি অ্যান্ড দ্য আদার ফ্লাইটস অফ দ্য ডে ক্যান বি অন টাইম। যার কারণে বললাম যে 97% অন টাইম পারফরমেন্স বাংলাদেশে আমাদের আগে আর কোনো এয়ারলাইন একটা স্টেডি পিরিয়ডে 2 বছর ধরে ডেমনস্ট্রেট করেছে বলে আমার জানা নাই। আমরা শুনে থাকি যেটা হচ্ছে যে যেহেতু আমাদের ফ্লাইট টাইমটা খুব কম ডোমেস্টিক মানে এভিয়েশনের ক্ষেত্রে, বলা হয়ে থাকে যে আমরা আমাদের এয়ারলাইন্সগুলো যে এয়ারক্রাফট চালাচ্ছে, কমিশন করছে, সেখানে বেশি সংখ্যক আসন থাকে যেটা কখনোই পূরণ হয় না একটা রুটে। সেক্ষেত্রে এরকম সাজেশন থাকে যে 20টা বা 25টা এই জাতীয় সিটার নিয়ে যদি এয়ারক্রাফট করা হয় সেটা কি লাভজনক হতে পারে এয়ারলাইন্সগুলোর জন্য? এটা এই অ্যাপ্রোচটা প্রশ্ন সাপেক্ষ বলছি এই কারণে যে আমরা যেরকম বললাম যে আমরা 50 সিটের এয়ারক্রাফট অপারেট করছি এবং সেখানে আমরা 88% লোড ফ্যাক্টর অ্যাচিভ করেছি 88% আপনি বলছেন। তো সেই ক্ষেত্রে 50 সিটের এয়ারক্রাফট ইজ দ্য রাইট সাইজ ফর আস, ফর আওয়ার বিজনেস মডেল। আবার আমি যদি এখন যেসব রুটে বা ডেস্টিনেশনে আমি 20-25 জন প্যাসেঞ্জারের মার্কেট নিয়ে কথা বলছি, সেসব রুটের জন্য যদি আমি 20-25 সিটের একটা এয়ারক্রাফট অ্যাড করি, তাহলে সেই এয়ারক্রাফটের সাথে ইউনিক কিছু রিসোর্সেস অ্যাড হবে, ইঞ্জিনিয়ারিং, ক্রু, মেইনটেনেন্স। ওই অ্যাডিশনাল বার্ডেনটা হয়তো আমার জন্য ফিজিবল হবে না, কমার্শিয়ালি ফিজিবল হবে না। তো ফর এক্সাম্পল রুটস লাইক বরিশাল ফর এক্সাম্পল, যদি আমরা ধরে নিই যে বরিশালে আমার 50 জন প্যাসেঞ্জারের ডিমান্ড নাই, 20-25 জন প্যাসেঞ্জারের ডিমান্ড আছে, ওটার জন্য আমার যে এয়ারক্রাফট আনতে হবে সেই এয়ারক্রাফটের ক্রু, ইঞ্জিনিয়ারিং, মেইনটেনেন্স যে বার্ডেনটা হবে, সেই বার্ডেনটা আসলে রিকভারেবল হবে না ফ্রম দি কমার্শিয়াল পসিবিলিটিস অফ দ্যাট মার্কেট। এই জন্যই কিন্তু আমাদের অ্যাপ্রোচটা ছিল টু কিপ আ সিম্পল ফ্লিট অ্যান্ড এফেক্টিভ শিডিউল। আমরা দুটো এয়ারক্রাফট একই টাইপ, একই কনফিগারেশন ইউজ করি, এক্স্যাক্ট সেম এয়ারক্রাফট, সেম কনফিগারেশন, এবং আমাদের শিডিউলটা খুব এফেক্টিভ শিডিউলিং করা, যার কারণে আমরা আমাদের যেই নাম্বারগুলো আমি বলছি 88% ক্যাবিন ফ্যাক্টর, 97% অন টাইম পারফরমেন্স, এগুলো কিন্তু অ্যাচিভেবল হওয়ার মূল কারণটা হচ্ছে যে এই এলিমেন্টগুলো থাকা। একটা যেটা আপনারা এখন বলছেন বা অনেকেই চেষ্টা করছে এখন আন্তর্জাতিক রুটে অপারেট করার জন্য, সেক্ষেত্রে এখানে খুব জরুরি একটা বিষয় থাকা উচিত কিনা যে সেই সব দেশের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সাথে যদি আপনারা পার্টনারশিপে যেতে পারেন, সেই জাতীয় আমাদের দেশীয় কোম্পানিগুলো থাকা উচিত কিনা এখন? অবশ্যই, এবং সেটা ছাড়া কিন্তু লং টার্ম ফিজিবিলিটি আসলে আসবে না। শর্ট টার্মে হয়তো শুরু করা যায় ওভাবে ছাড়া, কিন্তু লং টার্মে ইন্টারলাইনিং বা অন্য এয়ারলাইনের সাথে পার্টনারশিপ অ্যাফিলিয়েশন ছাড়া ফুল পোটেনশিয়ালটা একটা রুটের অ্যাচিভ করা সম্ভব না। আমরা যেমন হংকংয়ে যাব হয়তো, তো হংকং থেকে আমরা onward কানেকশনের জন্য we are in talks with major airlines, those who will carry our passengers beyond Hong Kong. তো এটা শর্ট টার্মে হয়তো আমরা শুধু হংকং পয়েন্ট টু পয়েন্ট ট্রাভেলার দিয়ে শুরু করতে পারি, বাট ইন দ্য মিড টু লং টার্মে আমাদেরকে অবশ্যই একটা মেজর এয়ারলাইনের সাথে ওই রকম অনওয়ার্ড ট্রাভেলিংয়ের জন্য অপশন রাখতেই হবে। আচ্ছা, সেটা আপনার মনে হয়। আমরা আরেকটা বিষয় ডিসকাস করি যে সিভিল এভিয়েশন অথরিটি সম্প্রতি নতুন যেটা নিয়ম করা হচ্ছে, প্রতি এয়ারক্রাফট প্রতি সিকিউরিটি মানি ডিপোজিট রাখতে হবে অথরিটির কাছে। তো এটা কি মনে হয় যে ইন্ডাস্ট্রির জন্য একটু বার্ডেন হয়ে যাচ্ছে এই মুহূর্তে? ঠিক না, কারণ এই ডিপোজিট বা এই টাকাটা নেয়ার কিন্তু বেসিসটা হচ্ছে এরকম যে বিভিন্ন এয়ারলাইন বিভিন্ন সময় তাদের ল্যান্ডিং, পার্কিং, নেভিগেশন চার্জেস অন টাইম সিভিল এভিয়েশনকে পে না করাতে একটা লম্বা ওভারডিউ জমে গেছে, যেটা সিভিল এভিয়েশন অথরিটি হয়তো রিকভার করতে পারছে না। এটা অনেকগুলো এয়ারলাইনের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য। তো এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য এই পেমেন্টটাকে নেওয়া হচ্ছে বেসিক্যালি অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট। সুতরাং সেটা আমি মনে করি যে সিভিল এভিয়েশনের জন্য ইটস গুড নিউজ, কারণ সিভিল এভিয়েশনকে তো ইনভেস্ট করতে হবে, তাহলে টাকা প্রয়োজন। তা আমরা অপারেটররা যদি সিভিল এভিয়েশনকে টাকাটা না দিই তারপরে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সিভিল এভিয়েশন কোথায় করবে? তো আমি যেমন খুব প্রাউডলি বলি যে আমাদের এয়ারলাইন থেকে অ্যাটলিস্ট সিভিল এভিয়েশনের কাছে দেনা বলতে আমাদের অ্যাজ অফ টুডে অ্যাজ আই এম স্পিকিং we don't owe them anything. জনাব আসিফ, ধন্যবাদ আপনাকে অনুষ্ঠান আসার জন্য। আমাদের সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। শেষ করতে হচ্ছে। আজকের মতো খাদেনগঞ্জ থেকে মতো ছেলে আমাদের সাথে থাকবেন, দেখা হবে আবারও।